ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত ২রা মার্চ থেকে আজ পর্যন্ত ভোটার বেড়েছে ৩.২%। মোট ভোটার দাঁড়িয়েছে ১২,৭৭ লাখের মতো। বিষয়টি নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে আছেন জেসমিন টুলি, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আছেন অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শুরুতেই জেসমিন টুলি, আপনার কাছে একটু জানি যে নির্বাচন বলতে আমরা বুঝি যে একটা নির্ভুল একটা ভোটার তালিকা, মানে নির্বাচনের পথে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নির্বাচন কমিশন এরই মধ্যে সম্পন্ন করেছে। তারা আজকে প্রকাশ করেছে তারা সংখ্যাটা। সেই জায়গায় আপনি নির্বাচনের দিকে কতখানি এগিয়ে যাওয়া দেখেন? ভোটার তালিকা আসলে এর আগেই করেছিল, এখন চূড়ান্তটা মানে 18 বছর বয়স 29 অক্টোবর 2025 তারিখে যা দিচ্ছে তাতে অন্তর্ভুক্ত করেছে। আসলে ভোটার তালিকা ইলেকশন কমিশন করা মানে একটা নির্ভুল ভোটার তালিকা থাকা মানে নির্বাচনের একটা ধাপ, একটা শর্ত পূরণ করা, যে নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচনটা হবে। সেজন্য কমিশন এই ভোটার তালিকা প্রকাশ করে হলো যে অবশ্যই তারা নির্বাচনের জন্য এক ধাপ আগালো, এবং আমরা আশা করি যে ভোটার তালিকাটা অনুযায়ী ইলেকশন যে পরবর্তী নির্বাচন করবে তাদের সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র, এগুলো সবই তো রিলেটেড ভোটার তালিকার সাথে। তো এই সব ব্যবস্থাপনাগুলো সুষ্ঠু হবে, কারণ ভোটার তালিকা ঠিক আছে, সীমানা নির্ধারণের ব্যাপারে আর কিছুটা মনে হয় একটু জটিলতা আছে, সেটাও হয়তো কেটে যাবে। ভোট কেন্দ্র কমিশন অলরেডি করে ফেলেছে, সেজন্য অনেকটা ধাপই কমিশন আমার মনে হয় সুষ্ঠুভাবে আগাইছে। এবং আজকে আপনি এছাড়া আপনার আজকে যেটা একটু আগে আপনাদের খবরে যেটা দেখলাম যে প্রবাসীদের ভোটার তালিকা যে অ্যাপসটা সেটা চালু করেছে, এটার জন্য অবশ্যই কমিশন মানে একটা সাফল্যের একটা দিক। কারণ এই পর্যন্ত কোনো কমিশনে কিন্তু প্রবাসীদের ভোটার তালিকায় ভোট দেবার ক্ষেত্রে যে এই ধরনের একটা সুযোগ করে দেওয়া, এদিকে কিন্তু আগাইছিল না কমিশন। আইন মানে এটা তো আপনাদের যে একটা পরামর্শ বা সুপারিশ ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সুপারিশ তো অনেকগুলোই, হ্যাঁ সুপারিশ ছিল, কিন্তু কমিশন বাস্তবায়নের পথে এটা একটা আগাইছে। এটাও তো কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে ওনারা যে আগাইছে। এখন এই প্রবাসীরা সুষ্ঠুভাবে যদি ভোট দিতে পারে, শুধু প্রবাসী না, এর সাথে আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কেউ আটক থাকে, আইনি হেফাজতে থাকে তারা, প্লাস যারা নির্বাচনের দায়িত্বে থাকবে তারাও এটা এই আওতায় আসবে। সঙ্গে কারাগারে যারা আছেন, হ্যাঁ ওই যে আইনি হেফাজতে বা কারাগারে যারা আছে তারাও এই আওতায় আসবে। তো এটা তো একটা বিশাল, কারণ এর আগে কোনোদিনই প্রবাসীদের কথা চিন্তা করেছে, আইনের মধ্যে ঢোকানো ছিল, কিন্তু এই যে কার্যকরী ব্যবস্থা নেওয়া, এটা কিন্তু এই কমিশন শুরু করেছে। আমরা অবশ্যই এই কমিশনের জন্য আমার মনে হয় একটা ভালো দিক যেটা উন্মোচন করলে, এবং গণতন্ত্রের জন্য এটা একটা দিক যে আমাদের প্রায় 1.25 কোটি ভোটার দেশে বাইরে আছে, তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে আমরা আশা করি। জি, অধ্যাপক সওদাগর, মানে একটু মানে আপনি আসলে আপনার বিশ্লেষণ কি, কিভাবে দেখেন নির্বাচন কমিশন কতখানি এগিয়ে গেল? একটু আনমিউট করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি অবতারণা করলেন, অ্যাকচুয়ালি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজটাকে মোটা দাগে দুটো ভাগে আসলে আমরা বিভক্ত করি। একটি হচ্ছে যে তার হচ্ছে রুটিন ওয়ার্ক বলতে যেমন ধরলেন যে ভোটার তালিকাটা প্রকাশ করা, ভোট কেন্দ্রগুলো কোথায় হবে সেটা নির্ধারণ করা, তারপরে আপনার এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্কের বাইরে দুটো নতুন কাজ হয়েছে। একটি হচ্ছে প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া, কারাবন্দীদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া। এটি হচ্ছে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। নির্বাচন কমিশন যে নির্বাচনকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে, এটির একটা প্রাথমিক আমরা সুস্পষ্ট একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি।
আর পাশাপাশি কিছু এক্সটার্নাল অ্যাকশন আছে নির্বাচন কমিশনের। এক্সটার্নাল অ্যাকশন বলতে বোঝানো হচ্ছে যে অন্য সময় যে কাজগুলা নির্বাচন কমিশনের হাতে থাকে না, কিন্তু নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন যে নির্বাচন কমিশন যে বিষয়গুলোতে এম্পাওয়ার্ড হয়, যেমন ধরেন যে তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচন কমিশন কিভাবে ব্যবহার করবে, কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দেবে, তারপরে নির্বাচন কমিশন যে এই ক্ষেত্রে বিগত তিনটি নির্বাচনে যেভাবে দলীয়করণের একটা ইতিহাস আমরা দেখি, একটা অভিযোগ আমরা দেখি, সেই অভিযোগটাকে অ্যাড্রেস করে নির্বাচন কমিশন কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপটাকে নিরপেক্ষভাবে তৈরি করতে পারছে। তো জনগণের মেইন দৃষ্টিটা কিন্তু আসলে সেই জায়গায় থাকবে, কারণ সেটার উপরেই হচ্ছে নির্ভর করবে আসলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, নির্বাচন কমিশনের কতটুকু সক্ষমতা রয়েছে। মূলত জনগণ বা সাধারণ মানুষ বা ইন্টারন্যাশনাল কমিউনিটি আসলে সেই বিষয়টার দিকে বেশিরভাগ হচ্ছে দৃষ্টি দিবে। তো সেটি যদি আমরা বিবেচনায় নেই, তাহলে তার রুটিন ওয়ার্কের দিক থেকে নির্বাচন কমিশন কিছুটা এগিয়ে থাকলেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ বা ইলেকশন গভর্নেন্সের যে এই এক্সটার্নাল অ্যাকশন গুলো যেটা ইলেকশনের আগে নির্বাচন কমিশনের হাতে চলে আসে, সেই জায়গায় নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণভাবে এগিয়েছে এমনটা কিন্তু এখনো দৃষ্টিগোচর হচ্ছে না, অথচ সেটি হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা হোপফুল যে খুব শীঘ্রই নির্বাচন কমিশন সেই কাজটি মুনশিয়ানার সাথে সম্পন্ন করবে, এবং আপনি এটি নিশ্চিত থাকবেন যে সেই কাজটি নির্বাচন কমিশন যত দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবে, ততই নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা ততটা প্রশংসার অধিকারী হবে নির্বাচন কমিশন। তো আপাতত সেই বিষয়ে আমরা তেমন কোনো অগ্রগতি এখনো দেখছি না, তবে আমরা অপেক্ষা করছি যে কখন সেই বিষয়টি অত্যন্ত দক্ষতার সাথে নির্বাচন কমিশন আমাদেরকে সেই কাজটি উপহার দেবে। জি, জেসমিন টুডি, মানে এই জায়গায় নির্বাচন কমিশনের আসলে এখনো কিছু করার সুযোগ আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্টেপটার কথা বললেন? আসলে দেখেন, এবারকার নির্বাচনে কিন্তু বহুমুখী চ্যালেঞ্জ আছে, কারণ আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একটা গণভোট অনুষ্ঠিত হবে, এবং দেশে এর আগে কোনোদিনও কিন্তু এরকম বড় দুটো নির্বাচন একসাথে একই দিনে হয়নি। এটা একটা যেমন নতুন মাত্রা পাচ্ছে কমিশনের জন্য, নতুন ভাবে এটাকে কমিশনের পরিকল্পনার মধ্যে অনেক কিছু নতুন আনতে হবে। এবং দ্বিতীয় যেটা আসবে, যে কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বিগত 3টা নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তারা দায়িত্বে থাকবেন না। এটা একটা কমিশনের জন্য কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ, এই কারণে তাহলে কিন্তু একদম নতুন মানুষ যারা আসবে, যাদের কোনো অভিজ্ঞতা নাই, কারণ সেই আমরা যদি ধরি যে 2008-এ যারা ডিউটি করেছে, তারপরে কিন্তু আবার এই 2025-26-এ এসে তারাই করবে, তাহলে হয় তারা অনেক এজেড হয়ে গেছে অথবা তারা চাকরি থেকে চলে গেছে। তা কমিশনকে যেটা করতে হবে, আসলে যোগ্য এবং সৎ মানুষগুলোকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু নির্বাচনটা তোলা সহজ হবে। একদম আন করার মতন অভিজ্ঞই নাই সেরকম মানুষ কিন্তু ভোট কেন্দ্র ট্যাকেল করা সাংঘাতিক একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার আছে, এবং সেই সাহস লাগে, এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে খুব তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, মানে ডিলে করার কোনো অবকাশ থাকে না। এই জন্য কমিশন যদি বেছে বেছে যোগ্য এবং সৎ মানুষগুলোকে এই ভোট কেন্দ্রের সেটআপে বসাতে পারে, আর রিটার্নিং অফিসার একটা খুবই গুরুত্বপূর্ণ, রিটার্নিং অফিসারের জায়গাটা যদি সঠিক ব্যক্তিগুলোকে যদি ওনারা আনতে পারে, সেই সাথে আমরা এবার খুবই একটা লক্ষণীয় ব্যাপার যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অন্যবারের চাইতে এবার কিন্তু অনেকটা নিচের থেকে অবনতিমুখী। আমরা প্রতিদিনই দেখি যে কেউ না কেউ রাজনৈতিক খুনি বলেন বা আইন শৃঙ্খলার কারণেও এটা কিন্তু এরকম পরিস্থিতিতে কিন্তু একটা ভোট তোলা, সুষ্ঠু তোলা খুবই কঠিন। সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা যে জায়গাটা, যে অবস্থা আছে, ভোটাররা কিন্তু এখনো আস্থার জায়গাটা পাওয়ার মতন হয়নি। এই জায়গাটা কমিশনকে অবশ্যই নজর দিতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার মনে হয় প্রতিনিয়ত বসতে হবে যে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়। কারণ ভোটের দিন এবার এমনি ভোটারদের কিন্তু ভোট দিতে বেশি সময় লাগবে, যেহেতু তারা দুইটা ব্যালটে ভোট দিবে। তারপর বহুদিন দেশে ইলেকশন না হওয়াতে
অনেক রাজনৈতিক দলই বা অনেক ক্যান্ডিডেটই যারা মুখে আছে যে তারা নির্বাচন করবে এবং জিতে আসবে, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু নির্বাচন সুষ্ঠু করা অনেক কঠিন। তারপর একটা দল আওয়ামী লীগ এবং তার সমমনা দলগুলো কিন্তু এবারকার নির্বাচনে, বিশেষ করে আওয়ামী লীগের জন্য নির্বাচনের কার্যক্রম তো নিষিদ্ধ, যেহেতু তারা আসবে না, সেজন্য তাদের পক্ষ থেকেও কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে যে তারা কতটা ভাবে নির্বাচনটাকে প্রতিহত করার সেটা চেষ্টা করবে। সেখানে একটা বিশৃঙ্খলার ব্যাপারটা থেকে তার মানে বহুমুখী চ্যালেঞ্জ আছে, বহুমুখী চ্যালেঞ্জ আপনি দেখছেন। মানে কমিশন এই পরিকল্পনার মধ্যে এইগুলো সবগুলোকে বিবেচনায় আনতে হবে যে আসলে সেটা অধ্যাপক মেজবাউল আজম সওদাগর কিছুটা উল্লেখ করেছেন এবং তিনি এরকম জি অধ্যাপক সওদাগর মানে আরেকটি নতুন বিষয়, সেটা যেরকম জেসমিন টুলিও উল্লেখ করছিলেন যে প্রবাসীদের যে ভোট দেবার ব্যাপার, সঙ্গে সরকারি কর্মকর্তা যারা এই নির্বাচনী কাজে যুক্ত থাকবেন তাদেরকেও ভোট দেওয়ার একটা সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। কারাগারে যারা আছেন বা আইনি হেফাজতে যারা আছেন তারাও এবার ভোট দিতে পারবেন এবং সেখানে বলা হচ্ছে যে হাইব্রিড মডেল, বিশেষ করে প্রবাসীদের জন্য, মানে অনলাইনে রেজিস্ট্রেশন, ডাকযোগে ভোট প্রদান। মানে এটা তো তাহলে ভোট গ্রহণটা আগে হয়ে যাবে, এরকমটা আমরা যতটা দেখছিলাম অ্যাডভান্স ভোটিং জি আগে হয়ে যাবে। তো এটার নিরাপত্তা রাখাটাও তো একটা চ্যালেঞ্জ হবে, কারণ কেউ কেউ তো চাইবেন যে সেটা মানে ঠিক মানে কিভাবে বোঝাবো, যে কোনো একটা আসনে কতগুলো ভোট মানে কে পেয়েছে এটা যদি আগামভাবে কোনোভাবে সেটা ফাঁস হয়ে যায়। না না না, আইনের মধ্যে এই সুযোগই নাই। আইনে একেবারে স্পষ্ট বলে দেওয়া আছে যে এই যে পোস্টাল ব্যালট গুলো আসবে সেটা কখন রিটার্নিং অফিসার খুলবে। না সেটা তো ঠিক আছে, মানে আইনে তো আমরা ওরকম রাখি, কিন্তু আমরা তো মানে এমনও হয় যে আমরা দেখেছি যে ব্যালট বাক্স লুট হয়ে যাচ্ছে, ব্যালট বাক্স নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, মানে ইত্যাদি বিষয়। আমি সেই আশঙ্কার কথা, বা একটা গুজব ছড়ানো যে আমরা এরকম পেয়েছি ইত্যাদি ইত্যাদি, সেই জায়গায় আসলে চ্যালেঞ্জ দেখ। আপনার কাছে আসবো জেসমিন টুলি, আমি যদি একটু ওনার কাছ থেকে আসি, অধ্যাপক সওদাগর। জি, আইনের বিষয়টা যেটি বলা হচ্ছে, এই চ্যালেঞ্জটা আসলে আইনের উপর নির্ভর করে না, এই চ্যালেঞ্জটা হচ্ছে আপনার গভর্নেন্স ক্যাপাবিলিটির উপর। এই যে ব্যালট গুলো আসবে, গোপন ব্যালট গুলো, সেগুলো সিলড অবস্থা থাকবে এবং এগুলো যদি সরকারি ডাকযোগে আসে, তাহলে সেই সরকারি ডাকযোগে এটার নিরাপত্তাটা কতটুকু, এটা তাদের ডাকের কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের যে গভর্নেন্স ক্যাপাবিলিটি, সেটার উপর আসলে নির্ভর করবে, মূলত আইনের উপর নির্ভর করবে না। আইন তো আসলে বলে আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চ্যালেঞ্জটা হচ্ছে বাংলাদেশের জন্য আসলে একেবারেই নতুন। যেমন বাংলাদেশে সাধারণত ভোট হয় সকাল থেকে বিকাল পর্যন্ত, মানুষ ভোট দিয়ে বিকালের সন্ধ্যার মধ্যে ভোটটা গণনা করে ফেলা হয়। আগে থেকেই ভোটার ব্যালট গুলো কমিশনের কাছে আসবে বা অথরিটির কাছে আসবে, এই অভিজ্ঞতাটা একেবারেই নতুন। সুতরাং এখানে অবশ্যই এটি একটি বড় চ্যালেঞ্জ, এই ব্যালট গুলোর নিরাপত্তাটা রক্ষা করা। সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে অনেক শক্ত সক্ষমতার একটা পরিচয় দিতে হবে যে সেই ব্যালট পেপারের নিরাপত্তাগুলো তারা আসলে কিভাবে নিশ্চিত করবেন। আর পাশাপাশি এটার অনেক সিগনিফিকেন্স রয়েছে। আপনি জানেন যে বিগত এই জুলাই বিপ্লবে প্রবাসীদের কিন্তু অনেক বড় একটা ভূমিকা ছিল। তারা কিন্তু রেমিটেন্স শাটডাউন করেছিলেন এবং ব্যাপকভাবে প্রবাসীরা এটাতে রেমিটেন্স শাটডাউন কর্মসূচিতে পার্টিসিপেট করেছিলেন। সুতরাং তাদের জন্য একটা বিশাল উদ্দীপনার ব্যাপার, তারা সবাই বিদেশ থেকে ভোট দিতে পারছেন, প্লাস তাদের অনেক ধরনের কন্ট্রিবিউশন রয়েছে। তো এইখানে কোনো একটু বত্যয় ঘটলে অনেক দিক থেকে এই সিগনিফিকেন্সটা নষ্ট হয়ে যাবে। সুতরাং নিঃসন্দেহে এটি গভর্নমেন্টের জন্য একটু বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার যে মেকানিজমটা আমার মনে হয় গভর্নমেন্টকে এখন থেকে খুব শক্তভাবে এই মেকানিজমটা কর্তৃপক্ষের সাথে, জি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বারবার এটা আলোচনা ত্রুটি বিচ্যুতি গুলো বারবার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এটাকে কিন্তু গভর্নমেন্টকে তৈরি করতে হবে। তাহলে হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা হয়তো আমরা দেখতে পাবো আর কি। জি, জেসমিন টুলি আপনি যুক্ত করতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি অবশ্যই সহায়কের চাষে সম্পূর্ণ একমত যে এখানে একটা বিশাল ব্যাপার থাকে যে সিকিউরিটি, ব্যালটের সিকিউরিটি ব্যাপারটা থাকে, নির্ধারিত সময়ে এসে পৌঁছানোর ব্যাপারগুলো থাকে,
আর এত বিপুল সংখ্যক বিদেশ থেকে পোস্টাল ব্যালটের মধ্যে ভোট কিন্তু এটা প্রথমবার হচ্ছে। এমনি পোস্টাল ব্যালটে বিদেশ থেকে ভোট আসে, সেটা জাস্ট এমবেসিতে যারা কাজ করে তাদের অল্প কিছু সংখ্যক। না, দেশের ভেতরেও এগুলো তো পোস্টালেই হবে, মানে যারা নির্বাচনী কাজে যুক্ত থাকবেন তারাও তো আগাম ভোট দিয়ে ফেলবেন। হ্যাঁ, দেশের ভিতরে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকে বা এটা সবসময় আইনের মধ্যে এগুলো ছিল। নতুন করে আইনে ঢুকেছে প্রবাসীরা, কিন্তু প্রবাসীদের সংখ্যাটাই বিশাল সংখ্যা। এইখানে যদি একটু ব্যত্যয় ঘটে, কোনো ধরনের নিরাপত্তার ব্যত্যয় ঘটে বা বিশৃঙ্খলা, তাহলে কিন্তু পুরো নির্বাচনটাই আবার প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার সুযোগ থেকে যাবে। সেই জন্য কমিশনকে অত্যন্ত সতর্ক হতে হবে যে যখন পোস্টাল ব্যালটটা যেখান থেকে পোস্ট করা হচ্ছে সেখান থেকে কমিশনের রিটার্নিং অফিসারের কাছে আসা পর্যন্ত মাঝখানে কোনো একটা চ্যানেলের মধ্যে কোনো লুফল থাকতে পারবে না। এইগুলোকে মানে আবার তো গুজবেরও একটা চ্যালেঞ্জ আছে, গুজবেরও একটা সুবিধাভোগীরা তো এই মানে গুজব ছড়িয়ে দিতে পারে যে এই আমার কেন্দ্রে বা আমার আসনে 10,000 যে ব্যালটে আগাম ভোট হয়েছে তার মধ্যে 8,000 অমুক পেয়ে গেছেন। এটা জি গুজব তো অনেক অপতথ্য তো এবার তো অবশ্যই আছে, মানে সোশ্যাল মিডিয়া তো আছে, এআই তো আছে, এই ধরনের এগুলো তো মোকাবেলা করে কমিশনকে অনেক কিছু দিকে সতর্ক রাখতে। সেটাই এবার বলছি যে কমিশনের জন্য এবার নতুন নতুন চ্যালেঞ্জ, এবার এআই ব্যবহার করে এটা একটা চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়ায় প্রচারণাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। সঙ্গে এই নতুন পদ্ধতি, অধ্যাপক সওদাগর যদি 1 মিনিটে কিছু যুক্ত করেন আলোচনাটা শেষ করব। এই নতুন পদ্ধতির নতুন যে চ্যালেঞ্জটা আমার সমালোচক এক্ষুনি কথাটা বললেন যে এইখানে বিভিন্ন ধরনের গুজব ছড়াবে, এআই কে ব্যবহার করা হবে। তো আমারও একটা ব্যক্তিগত আমার একটা পক্ষ থেকে একটা প্রস্তাবনা হচ্ছে যে নির্বাচন কমিশনকে তার অফিসে নিজস্ব একটা ফ্যাক্ট চেকিং এজেন্সি সেখানে খুলতে হবে, যেন এই ধরনের গুজব আসার সাথে সাথে নির্বাচন কমিশন সাথে সাথে এটাকে অ্যাড্রেস করতে পারে। এই ধরনের একটা ফ্যাক্ট চেকিং ব্যবস্থা সেখানে কিন্তু অবশ্যই থাকতে হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। তাহলেই হচ্ছে এটা খুব সহজেই ফেস করা আমার মনে হয় সম্ভব হবে। এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের উদ্যোগের পাশাপাশি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটাকে আমরা বলি, প্রাইভেট যে ফ্যাক্ট চেকিং যে সংস্থাগুলো রয়েছে তাদের কিন্তু সহযোগিতা নিতে পারে নির্বাচন কমিশন। এইভাবে তাদের সক্ষমতাটা আসলে দেখাতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক মেজবাউল আজম সওদাগর এবং জেসমিন টুলি, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে।